এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষিপ্ত হয়েছেন। ডক্টর ইউনূসকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলেছে। এইদিকে শেখ হাসিনা আজকে রাতেই দেশে ফিরবেন। ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বললেন সেনাপ্রধান এবং আওয়ামী লীগকে আহ্বান জানাচ্ছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে ছাড়বার প্রধানতম কারণ হচ্ছে যে পুরো পুলিশ বাহিনীকে এই সরকার এবং এই সরকারপন্থীরা কিংবা এই যে সমন্বয় গোষ্ঠী মনে করে যে এই পুলিশ পুরোপুরি আওয়ামী লীগের পুলিশ। কথা বলে যেহেতু বাংলাদেশে প্রেসের কোনো স্বাধীনতা নেই, সংবাদপত্রের মাধ্যমে এখন আর কোনো স্বাধীনতা আসলে নেই। আর তাই আমি কথা বলে যেহেতু দেখছি সমন্বয়কারী নামে ছাত্রদের একটি অংশ উশৃঙ্খল ছাত্রদেরকে বলা হচ্ছে এরাই ছাত্র জনতা। তাই আমি দেখতে পাচ্ছি তারা বাংলাদেশকে জিম্মি করেছে। তাই ধানমন্ডির 32 নম্বরের বাসভবনটি ঘুরিয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে। প্রথমে বলা হলো যে সেখানে আয়নাঘরের আলামত পাওয়া গেছে, তারপর দেখা গেল যে না, কিছুই নেই। এই সরকারের আমলে যে সংস্কারের কথা বলছে তা কিছুই হবে না। এগুলো স্রেফ আমাদের সাথে বড় বড় গলাবাজি করা হচ্ছে, রাষ্ট্রের টাকা খরচ করে সংস্কার কমিশন করার নামে এসব নাটক আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকতে পারলেন না। ডক্টর ইউনূসের পতন ঘন্টা বেজে গেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্জে উঠেছে। ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের যে বাড়ি ভাঙ্গা হয়েছে এই বাড়ি আবারও গঠন করা লাগবে, না হলে ডক্টর ইউনূসকে পতন করবে ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। তারা হয়তো আর ক্ষমতায় টিকতে পারবে না। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছে ক্ষমতায় আসার জন্য। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কথায় আছে, পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই বিপজ্জনক। যদিও আমাদের সংবিধানে লেখা আছে, বা পুলিশের গঠনতন্ত্রের সংবিধান আছে কিনা জানি না, সরি, যে পুলিশ হচ্ছে মানুষের জনগণের বন্ধু। আচ্ছা, যাই হোক, এখন আমরা বন্ধুদের দেখছি। আবার বেশি বন্ধু হয়ে গেলে কি হয়? আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যায়। তবে আমাদের আলোচনার টপিক হচ্ছে আমেরিকার নিয়ে। কথায় আছে, আমেরিকার মতন দেশ যদি কারো বন্ধু হয় তাও বিপদ আছে, শত্রু হলে তো একদম অবস্থা কাহিল হয়ে যাবে। হঠাৎ করেই ট্রাম্পের এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর ইউনূস এবং ট্রাম্প সরকারের মধ্যে কেমিস্ট্রিটা কিন্তু পজিটিভ ছিল, এখনো এক ধরনের পজিটিভ আছে, বাট বাদশাচ্ছে আরেক জায়গা থেকে। আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, আওয়ামী লীগের সময় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল। কই থেকে আসছিল? মানবাধিকার দিবসে। কেন? তাদের দ্বারা অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, রাইট? ওকে, ফাইন। এখন সেই কোম্পানি, সেই গ্রুপ যেটার নাম হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ, বুঝতে পারছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আমেরিকা থেকে ডক্টর ইউনূস সরকারের কাছে একটা বার্তা বাড়াইছে। বার্তাটা কি? যে গেল 48 বা 60 ঘন্টা যাবত যে বুলডোজার ঝড়টা গেল, আইনের দৃষ্টিতে এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? আইনের দৃষ্টিতে। তবে যারা বিপ্লবী তারা বলছেন যে একটা সরকার পতনের পর যা ঘটবে সবটাই লিগ্যাল, ওই সরকারের সাথে যা ঘটবে। আচ্ছা, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে নো, আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার ক্ষোভ ন্যায্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগ যা করছে ক্ষোভটা ন্যায্য, কিন্তু এই যে আইনের লঙ্ঘন করে তাদের বাড়িঘর ভাঙা হলো সেটাও তো অন্যায্য। পেছটা বোঝেন নাই, আসুন মূল ঘটনা যাচ্ছি। আপনার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে দেওয়া এক বিবৃতিতে একটা বার্তা দিয়েছে আপনার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ, HRW। আপনার এই সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী গাঙ্গুলি, তিনি বলছেন যে বিপ্লবী জনতা না, উচ্ছৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন। দেখেন, এই হিউম্যান রাইটস এর কারণে আগে বিএনপি অনেক সুবিধা পাইছে, আমেরিকার অনেক মানতো, ভালোবাসতো। কেন? আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে এই সংস্থারা অ্যাক্টিভ ছিল। ইভেন সরকারের বিভিন্ন জায়গাতে স্যাংশন খাওয়াইছে, ওই স্যাংশন এখনো বলবৎ আছে। আজকে আবার সেই বার্তার একটা অংশ, যখন আগে যারা মজলুম ছিল তারাই এখন ওই মানবাধিকার সংস্থার দৃষ্টিতে নির্যাতকের ভূমিকায় চলে আসছে, আর আগে যারা নির্যাতক ছিল তারা এখন মজলুম ভূমিকায়। সময়ের খেলা এটা। আপনার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যদিও সরকার এখন বলছে যাতে আর এরকম কোনো ঘটনা হয় কঠোর হস্তে দমন করা হবে। HRW মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে সমর্থন করা উচিত, যা সহিংসতা এবং প্রতিশোধের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে। বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত বুলডোজার শোভাযাত্রা নাম ঘোষণা
দিয়েই হামলা চালানো হয়েছে, ইভেন যা সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ মানে সরকার এই পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। গত বছর আগস্টে নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমসহ 15 বছরের দমন পীড়নের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন, নির্বাচনে গিয়েছেন। আর ধারাবাহিক অনেকজন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকার। আর ফলে আপনার সর্বশেষ যে ঘটনা ঘটেছে এখানে এটা বলা হয়েছে। তো বলা হচ্ছে এইসব কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে তা ন্যায্য, কিন্তু ওইটা ন্যায্য ঠিক আছে, ক্ষোভ দেখাবেন, কিন্তু ক্ষোভ দেখাইয়া তাদের বাড়িঘর ভাঙা ফেলবেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মনে করছে এটা অন্যায্য। বাংলাদেশে আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় মনে করছে মানবাধিকার এই সংগঠনটি। বলছে যে এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ ভারতের কাছে জোর দাবি জানাচ্ছে। কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার আগে ভারত সরকারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে প্রত্যর্পণের ঝুঁকি খতিয়ে দেখতে হবে। ভারত যদি ফেরত দিতে চায়, শেখ হাসিনা দেশে আসলে তার প্রাণ ঝুঁকি বা যাদেরকে ফেরত দেবে সেটা কতটুকু। এখন এটা যখন আসছে এই প্রসঙ্গে আমাদের সরকারও রেসপন্স করেছে যে আপনার বলছে যে কি বলা হয় যে এটা নিয়ে সরকার খতিয়ে দেখছে আর এমন কোনো কিছু হবে না। এরপর আমরা দেখছি পিনাকি দাদা বলছে সবাই থামতে, সাংবাদিক ইলিয়াসও বলছেন, আর বলা হচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ অপারেশন ডেভিল হান্ট চলছে। তো এই মেসেজগুলো কোথাও না কোথাও শান্তিতে নোবেল বিজয়ী যেহেতু তিনি, তো তার সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন হবে সেটা আন্তর্জাতিক সংগঠন বা সংস্থাগুলো মনে করছে না। তো এখন যে না মনে করে এটাতে আওয়ামী লীগের জন্য কপাল খুলে গেছে, তবে হয়তো ম্যাটার অফ টাইম। কিন্তু আবার ডেভিল হান্ট শুরু হয়েছে, কিছুটা সুবিধা পাবে এখন আওয়ামী লীগের সাথে যা ঘটবে। আগে বিএনপি যে অ্যাডভান্টেজটা পাইতো, জামাত যেটা পাইতো, এটা এখন আওয়ামী লীগ পাওয়া শুরু করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মূল থিম হচ্ছে আমারে মারছে এই জন্য আমি রিটার্ন মারমু, এটা হইতে পারে না। কিন্তু আমরা যে বাঙালি বোঝে না, তারা বিদেশি সাদা চামড়া, আমরা বাঙালি কই তুই আমার একটা কিসবি তোর তো দাঁতের সাফা থাকতো না, রাইট? একবার খালি ফাইয়াল রে বাড়ির গাড়াত এরকম ডাক দেয়, খেলা হবে। HRW বাংলাদেশে এসে কোর্স করা উচিত, বাঙালি কিভাবে প্রতিশোধ। ধানমন্ডির 32 নম্বরের বাসভবনটি ঘুরিয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে। প্রথমে বলা হলো যে সেখানে আয়নাঘরের আলামত পাওয়া গেছে, তারপর দেখা গেল যে না, কিছুই নেই। ফায়ার সার্ভিস বা দমকল বিভাগ পানি অপসারণ করার পরে দেখা গেল যে না, তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু আজকে একটি খবর সামনে এসছে, কিছু হাড়গোড়ের আলামত পেয়েছে সিআইডি। সেই গুড়িয়ে দেওয়া 32 নম্বর বাসভবনে কিছু হাড়গোড়ের আলামত পাওয়া গেছে, সিআইডি সেটি সংগ্রহ করেছে। সোমবার সকাল 7:45টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুম বলেন 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন, তার প্রতিক্রিয়ায় রাত 8টার সময়, 9টায় ভাষণ দেওয়ার কথা ছিল, 8টার সময় ওই বাসভবন ভাঙচুরের কাজ শুরু হয়, তারপরে বুলডোজার এসে গুড়িয়ে দেয়। কথা হলো এই যে এখন ভেতরে বলা হচ্ছে যে আয়নাঘরের আলামত পাওয়া গেছে, কিছু দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার, সেই কল্পিত আয়নাঘরের ছবি দেওয়া গেল। তারপরে সেটির ব্যাপারে সন্দেহ নিরসনের জন্য ফায়ার সার্ভিস তারা পানি উত্তোলন করলো, দেখলো যে না, বেসমেন্টের নিচে যেভাবে পানি জমা থাকে সেটাই, অর্থাৎ 32 নম্বর সংলগ্ন আরেকটি ভবন, সেই ভবনের। এখন বলা হচ্ছে যে হাড়গোড় পাওয়া গেছে। তো কথা হলো যখন নাকি ধানমন্ডির 32 নম্বর গুড়ানো হলো, সেই সময় এই সিআইডি টিম কোথায় ছিল, পুলিশের টিম কোথায় ছিল? কোথাও যদি এই ধরনের ভাঙচুর হয় যেখানে, যেটা আইনানুগ না, বিক্ষুব্ধ লোকজন যদি কোনো ভবন ধ্বংস করে, সাথে সাথে পুলিশ সেইটা টেক ওভার করে, ঘিরে ফেলে, যাতে সেই জায়গায় অন্য অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে। তাহলে এই আজকে সেই 5, 6, 7, 8, 9, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। তো 5 দিনের মাথায় এসে তারা এখন পুলিশ সেখানে উপস্থিত হলো, হাড়গোড় পাওয়া গেল। এই কয়দিন তো অবারিত ছিল, মানুষজন যাচ্ছে, প্রতিদিন রিপোর্ট দেখাচ্ছে যে সেখানে করাত দিয়ে রড কেটে নিয়ে যাচ্ছে, সিমেন্ট বালু, তারপরে যা যা অবকাঠামোর কিছু কাঠ টাট সব খুলে নিয়ে যাচ্ছে। তো তখনও চুপচাপ থাকলো পুলিশ, ওই মানুষজনকে সরানো, ওখানে যাতে দুর্ঘটনা না ঘটে, যেহেতু উড়াই দেওয়া হয়েছে, তাহলে মানুষ যাতে ওখানে ভেতরে ঢুকে যাতে কোনো ভবন ধসে না পড়ে, বাকি অংশটা কোনো কিছুই করলো না। এখন যে হাড়গোড়ের সন্ধান পেল, এই হাড়গোড়ের নেবে, দায়িত্ব কে নেবে? এই ধরনের ঘটনায় যাতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, কোনো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সাথে সাথে ওই জায়গাগুলো ঘিরে ফেলে অপরাধ বিভাগ, যাতে আর ওখানে কেউ ঢুকতে না পারে, এবং নিবৃত্ত করা হয় যাতে আর কেউ ক্ষতি সাধন না করতে পারে। এটা তো রাষ্ট্রের মানে মানুষের জান মালের নিরাপত্তা দেয়া তো রাষ্ট্রের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা হলো না। 5 দিনের মাথায় সে হাড়গোড় পাওয়া যাচ্ছে, এটা নিয়েও হয়তো একটা বিতর্ক উঠবে, এবং এটা পাল্টাপাল্টি দোষারোপ হবে। এটা অন্য পক্ষ বলবে যে না, এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা এই
মানে 32 নম্বরকে চিহ্নিত করার একটা ষড়যন্ত্র। কেননা রাষ্ট্র তো তার দায়িত্ব পালন করেনি। আবার রাষ্ট্র বলবে যে না, এই 32 নম্বর আসলে এই শেখ মুজিবের বাড়ি, এটা একটা অপরাধের কেন্দ্রবিন্দু ছিল, এখানে মানুষজনকে এনে জবাই করা হতো, মানুষজনকে মেরে ফেলা হতো, এই জন্য এই হাড়গোড় পাওয়া গেছে। এরকম নানা রকমের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। বিষয়টা খুব ভালো না। এগুলি মানে কোনো স্বচ্ছ কোনো কর্মকাণ্ড বলে অনেকের কাছেই প্রতীয়মান হবে না। আসসালামু আলাইকুম। সংস্কারের নামে আমাদের সামনে যে নানান ধরনের, নানান মাত্রার এবং নানান সাইজের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, তার একটি বড় প্রমাণ হচ্ছে পুলিশ সংস্কার। সরকারের পক্ষ থেকেও যে হাত ডাক দেওয়া হচ্ছে পুলিশকে লাইন আনার জন্য, পুলিশের ভেতরকার আমূল পরিবর্তনের জন্য, এমনকি পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠিত যে পুলিশ সংস্কার কমিশন, তাদের পক্ষ থেকে যে সুপারিশগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো স্রেফ আমাদের সামনে লাল টকটকে মূলার মতোই মনে হচ্ছে। কেন এই কথা বলছি? আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যায়নি এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় যেই পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখনো পর্যন্ত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা, সেগুলো তারাও আওয়ামী লীগের নিয়োগকৃত। অতএব তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নানান ধরনের উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টায়। আসলে এগুলো কতটা, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যাচ্ছে না, তার পেছনে তো একটি অন্যতম বিষয় শারীরিক এবং মানসিকভাবে পুলিশ নানানভাবে আক্রমণের শিকার হচ্ছে। শুধু আক্রমণের শিকার নয়, পুলিশ যখন আসামি ধরতে যাচ্ছে তাকে নানানভাবে বেগ পেতে হচ্ছে। আর কি কি কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্টোর করা যাচ্ছে না, আমরা যদি একটু ছোট করে বিশ্লেষণ করি নানান মাত্রায়। এবং এর সঙ্গে আমি যে একটি বড়সড় অভিযান শুরু হলো, অপারেশন ডেভিল হান্ট, তার মধ্যেও যে ভয়ঙ্কর অসঙ্গতি এরই মধ্যে দুদিনের মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে, সেটাও একটু এক্সাম্পল হিসেবে আনতে চাই। এখন পুলিশ কাজ করতে পারছে না কেন? পুলিশ কাউকে আটক করতে গেলেই দলবদ্ধ রেশের শিকার হচ্ছে, রোষের শিকার হচ্ছে। আইনকে তাচ্ছিল্য করার যে প্রবণতা এর আগে সমাজের বিভিন্ন স্তরে দেখা যাচ্ছিল, সেটি আরো প্রকট আকার দেখা দিয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেবে কিনা, সে বিষয়ে পুলিশ এখনো আরো বেশি, আগের চেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকে। আগের চেয়ে বেশি বলতে রাজনৈতিক সরকারগুলো পুলিশকে ব্যবহার করতো, পুলিশ তার সততার জায়গা থেকে, তার পেশাদারিত্বের জায়গা থেকে যেভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে গিয়ে নানান ধরনের দ্বন্দ্বের মধ্যে থাকতো, ঠিক এখন তার চেয়ে আরো বেশি দ্বন্দ্বের মধ্যে থাকতে হচ্ছে পুলিশকে। যেহেতু মব ভায়োলেন্স আমাদের সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে, সেখান থেকে পুলিশের মধ্যে ভীতি কাজ করছে এবং পান থেকে চুন খসলেই বিভিন্ন ঘটনা পুলিশকে নিয়ে, আরো অনেক কিছু হয়, পুলিশকে নিয়েও ভাইরাল করার যে একটি প্রবণতা, সেটিও পুলিশকে আতঙ্কের মধ্যে রাখছে। আর যে কোনো পদক্ষেপ পুলিশ নিতে পারছে না স্বাধীনভাবে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। তার অন্যতম কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তাদেরকে যখন তখন শাস্তির মুখোমুখি হওয়া লাগতে পারে। অজুহাত একটি রয়েছেই যে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ সদস্য এরা। এখন ডেভিল হান্টের কথা বলছিলাম, আমি সে বিষয়ে একটু দৃষ্টান্ত স্থাপন করতে চাই। শুরু তো হলো সম্ভবত শুক্রবার রাত থেকে বা শনিবার থেকে। তো এই 2 দিনে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশ থেকে 1038 জন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, যদিও সুনির্দিষ্ট কোনো তালিকা পুলিশের হেডকোয়ার্টারে নেই, এটি আমরা নানানভাবে জানতে পেরেছি। তো উপদেষ্টা জাহাঙ্গীর আলম কি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে। আচ্ছা, কেমন অভিযান চলছে? এই যে 1308 জনকে গ্রেফতার করা হলো, শুধুমাত্র গাজীপুর থেকে আটক করা হলো এর মধ্যে 83 জনকে। এবং গাজীপুরে আওয়ামী লীগের বাড়িঘর, অফিসে যারা হামলা করেছে তাদেরকে কি আটক করা হয়েছে? ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করেছে, হামলা করেছে, অনেকে হসপিটালে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে 83 জনকে আটক করা হয়েছে। এই জন্য এগুলোকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাকি ঢালাও হবে? আচ্ছা, মামলাও হয়েছে 239 জনের নামে শুধুমাত্র গাজীপুর সদর থানায়, আর বাদ বাকি দেশের বিভিন্ন স্থান থেকে। কিন্তু এই যে টোটাল প্রায় 1308 জন বা 12 জন যাই হোক না কেন, তাদেরকে আটক করা হলো, আটক করা হয়েছে কি কাজে বা কি অজুহাতে? তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং তারা কারা? অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। আমরা তো অনেক ধরনের অপারেশন দেখেছি, সেটি আওয়ামী লীগের আমলে হোক, বিএনপি আমলে হোক। এইসব অপারেশনে কাদেরকে আটক করা হয়, বিরোধী রাজনৈতিক কণ্ঠ কতটা স্তব্ধ করার জন্য এগুলোকে ব্যবহার করা যায়, সেগুলো তো আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে পুলিশ সংস্কারের কথা বলছিলাম, আমি ডেভিল হান্টকে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম যে কি সংস্কার সরকার আসলে করতে চায় কতটা আন্তরিকতার সঙ্গে। এখন কোথাও হামলা হচ্ছে, কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। কাউকে আটক করলে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে বা ছিনতাই করতে থানার উপরে আক্রমণ চালানো হচ্ছে, পুলিশের উপরে আক্রমণ চালানো হচ্ছে। এইসব কারণে কোথাও কোথাও অপরাধ ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কয়েকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে এক্ষেত্রে। যেমন চাঁদাবাজি অভিযোগে 3 শিক্ষার্থীকে আটক করা হলো রাজধানীর উত্তর পশ্চিম থানায়। সেখানে কি হলো? বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আটক করা হয়েছে এমনটা দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশের উপর হামলা করলো, আসামি ছিনিয়ে নিল।
কোনো মামলা হলো না এবং একজন এসআইকে প্রত্যাহার করা হলো। 16 জানুয়ারি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হলো সিলেট বা কোথাও, আমি এলাকাটা এই মুহূর্তে ভুলে গেছি। চালকরা পুলিশের উপর হামলা চালালো এবং এই ধরনের ঘটনা দেশের আরো বিভিন্ন স্থানে এই ধরনের ঘটনা ঘটেছে। 30 ডিসেম্বর নরসিংদীতে ডাকাতি মামলার আসামিকে ছিনিয়ে নিতে মাধবদী থানায় হামলা এবং ভাঙচুর করা হয়েছে। ফেব্রুয়ারির 2 তারিখে গোপালগঞ্জে লিফলেট বিতরণের সময় যে হরতাল কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় একজন ছাত্রলীগের নেতাকে আটক করা হয়। তো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সামনে গিয়ে তর্ক বিতর্ক করছিল, তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিল। একসময় বাক বিতরণের এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। যদিও আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এই ঘটনাগুলো একেবারেই কম, যেগুলো আমরা এখন অধিকাংশ ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেখছি। আবার 27 ডিসেম্বর আপনার মনে আছে যে যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সাগর হত্যা মামলার আসামিকে আটক করা হয়েছিল। আবার 3রা জানুয়ারি রাজধানী ঢাকাতে নিউ মার্কেট থানার সামনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজধানীর হাতিরপুলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেটের একজন নেতাকে গুলি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্র দলের নেতা মোহাম্মদ হুসাইন মিথুনকে আটক করা হলো। তাকে ছিনিয়ে নেওয়ার জন্য নিউ মার্কেট থানায় আক্রমণ চালানো হলো, ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো। এইসব জায়গা থেকে আরো অসংখ্য এরকম ঘটনা রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। যা কিছু আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে হাজির হয়েছে, রাজনৈতিক সরকারগুলোর চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় যেভাবে সর্বক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে। পুলিশকে অন্তর্বর্তী সরকার পুরোপুরি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমত, পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে ছাড়বার প্রধানতম কারণ হচ্ছে যে পুরো পুলিশ বাহিনীকে এই সরকার এবং এই সরকারপন্থীরা কিংবা এই যে সমন্বয়ক গোষ্ঠী মনে করে যে এই পুলিশ পুরোপুরি আওয়ামী লীগের পুলিশ। এই একটা মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপ থেকেই পুলিশকে প্রথমতই প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যে আন্দোলন বলি বা যে সহিংস ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটি থামাবার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে পুলিশ। জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, স্থাপনার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ কাঁদানে গ্যাস থেকে শুরু করে, জলকামান থেকে শুরু করে এমনকি গুলি চালাতে পর্যন্ত বাধ্য হয়েছে। তবে পুলিশের গুলিতে কতটা মরেছে আর কতটা বাইরে থেকে মরেছে সেটি কোনো আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া ছাড়া এটি বলা কঠিন। মন গড়া কথা অনেক বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ আমরা আন্তর্জাতিক তদন্ত হওয়ার আশাও করি না। আর কারণটা হচ্ছে যে জাতিসংঘের তদন্ত দল এসেছিল, তারা নিজেদের মতো অনুসন্ধান চালিয়েছে। তৎপরবর্তীকালে তারা সরকারের কাছে অনেক তথ্য উপাত্ত চেয়েছিল, সরকার কিন্তু আজ পর্যন্ত সেই তথ্য উপাত্ত দিতে পারেনি। যার কারণে জাতিসংঘের সেই তদন্ত রিপোর্ট আমাদের পাওয়া অনেকটা দুরাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরপরে ওই সময়টিতে পুলিশকে হত্যাও করা হয়েছে, পুলিশ অনেক হত্যারও শিকার হয়েছে ওই সহিংস ঘটনার সময়। আমার বনশ্রীতে এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর লেভেলের একজনের কথা এই মুহূর্তে মনে পড়ছেন। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন, তার বাসা ছিল বনশ্রীতে। তিনি জাস্ট উৎসুক, ওই দিন ছুটিতে ছিলেন, উৎসুক হয়ে তিনি বাসার নিচে নেমেছিলেন সিভিল সাদা পোশাকে, নেমে জাস্ট দাঁড়িয়ে দেখছিলেন। দাঁড়িয়ে দেখবার এক পর্যায়ে কোনোভাবে ওইখানে যারা সহিংস ঘটনা ঘটাচ্ছিলেন তারা জানতে পেরেছেন যে তিনি একজন পুলিশ। তাকে স্পটে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে। এইরকম পুলিশ জানা মাত্রই ওই সহিংস ঘটনায় অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে। এরপরে আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হলো 5 অগাস্ট তারিখে, সেই 5 অগাস্ট তারিখে বাংলাদেশের এমন কোনো থানা নেই যে থানা আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং পুলিশ সদস্য দেখা মাত্র তার উপরে আক্রমণ হয়েছে। শত শত পুলিশ হত্যা করা হয়েছে, 3000-এর অধিক পুলিশ হত্যা করা হয়েছে, হাজার হাজার পুলিশ আহত হয়েছে। সেই থেকে পুলিশের মনোবল ভেঙে চুরমার। এই সরকারটি এসে সরকারের দায়িত্ব ছিল যে পুলিশের মনোবল যে কোনোভাবে ফেরানো, কিন্তু এই সরকার দায়িত্ব নিয়ে পুলিশের উপর যেন অত্যাচার আরও বেড়ে গেছে। অসংখ্য পুলিশ, সিনিয়র যেসব পুলিশ কর্মকর্তা ছিলেন, এডিশনাল আইজিপি লেভেলের, ডিআইজি লেভেলের, প্রায় সবাইকে অবসরে পাঠানো হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছে, এবং আরও নিচের লেভেলে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, যাদেরকে আয়ত্তের মধ্যে পেয়েছে সেই সময়ের আইজিপি থেকে শুরু করে কয়েকজন অতিরিক্ত আইজিপি, ডিআইজি লেভেল এবং আরও নিচের লেভেলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অসংখ্য পুলিশ সদস্য এই মুহূর্তে কারাগারে বন্দী রয়েছেন। এই নানা কারণে পুলিশের মনোবল ভেঙে একবারে চুরমার, এবং এই মুহূর্তেও পুলিশের প্রত্যেকটি সদস্যের মধ্যে একটা আতঙ্ক, কে কাকে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় ফাঁসিয়ে দেয়, কে কবে কখন অ্যারেস্ট হয়। এই যে আপনারা দেখলেন 2 দিন আগেও 3জন এসপি, চাকরিরত এসপি, একজন ডিআইজিকে ঢাকার বাইরে থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। এই যে এইসব ঘটনা ঘটবার কারণে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে পুলিশের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আতঙ্কিত, কখন কি হয় পুলিশের। এই যখন অবস্থা, তখন পুলিশ আসলে কোনোভাবেই কাজ করতে পারছে না। কিন্তু সরকারের দায়িত্ব ছিল যে মাথায় থাকা উচিত ছিল যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান বাহিনী হচ্ছে পুলিশ, এবং পুলিশই এই কাজটি করে।
মামলা করে, তদন্ত করে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী মানে আইন প্রয়োগ করে আদালত পর্যন্ত হাজির করানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। সেই পুলিশকে পুলিশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না করে এক প্রকার অনৈক্য প্রতিষ্ঠা করা হয়েছে। অনৈক্য প্রতিষ্ঠা কিভাবে? এই যে বিভিন্ন পুলিশ সদস্যদের অ্যারেস্ট করা হচ্ছে, মামলা করা হচ্ছে, চাকরি থেকে বদলি করা হচ্ছে, এবং সরকারের মধ্যে ধারণা যে এই পুরো পুলিশ বাহিনী হচ্ছে আওয়ামী লীগের পুলিশ বাহিনী। হ্যাঁ, হতে পারে, এটি অস্বাভাবিক কিছু নয়। সরকারের পক্ষ থেকে কোনো পক্ষ থেকে কখনো কখনো বলা হয় যে আওয়ামী লীগের আমলে 1,20,000 পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়েছে। 1,20,000 পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়েছে, সবাইকে আওয়ামী লীগ? আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নয় তো। আপনি আওয়ামী লীগকে কিভাবে আউট করে রাখবেন? ধরে নিলাম 1,20,000 পুলিশ আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আরও 50,000 পূর্ব থেকে পুলিশে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগপন্থী থাকতে পারে। কারণ সরকারি চাকরিজীবীরা প্রকাশ্য রাজনীতি না করতে পারলেও ভোট তো দিতে পারে। পুলিশ কাউকে না কাউকে তো ভোট দেয়, কোনো না কোনো মার্কায়, নৌকা মার্কায় হোক আর ধানশীষ মার্কায় হোক বা অন্য কোনো মার্কায় হোক, ভোট তো দেয়। কাজেই সরকারের একটা জনবল কাঠামো নিয়ে কাজ করতে এসে আপনি যদি আওয়ামী লীগ বিএনপি জামাতে ডিভাইড করেন, তাহলে তো সেই বাহিনী চালাতে পারবেন না। সেটি হচ্ছে পুলিশ বাহিনী চালাতে পারছেন না, যার কারণে পুলিশ ঐক্যের মধ্যে নেই। এবং পুলিশ এখন পর্যন্ত সরকার পতনের 6 মাস হয়ে গেছে এবং নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এক প্রকার নেই। এক প্রকার এটি প্রকৃতির রাজ্য। কেউ কোনো জায়গায় নিশ্চয়তা দিতে পারে না যে এই জায়গায় এই নিরাপত্তাটা এইভাবে থাকবে। এর শেষ কোথায়? এর শেষ তো দেখছি না। এর শেষ পুরো পুলিশ বাহিনীকে তাহলে বাদ দিতে হবে, বাদ দিয়ে একটা নতুন গোষ্ঠী নিয়োগ করতে হবে। সেটা কি সম্ভব? সেটি তো সম্ভব নয়। এই যে দেখুন, সিনিয়র পুলিশ অফিসারদেরকে সরিয়ে দেওয়া হলো। ধরুন আইজিপি যিনি ছিলেন, তার পরিবর্তে একজন যে আইজিপি নিয়োগ দেবেন, আপনি বাহিনীর ভেতর থেকে খুঁজে পাননি, বাইরে থেকে নিয়ে এসে নিয়োগ দিতে হয়েছে। 10 বছর আগে বা 8 বছর আগে অবসরে গেছেন, তাকে নিয়োগ দিতে হয়েছে। ডিএমপির কমিশনার আপনি বাহিনীর মধ্য থেকে খুঁজে পাননি, বা খুঁজে পেলেও মনে হয়নি যে না তাকে দিয়ে হবে। আপনি বাহিনীর বাইরে থেকে 8-10 বছর আগে অবসরে গেছেন, তাকে নিয়ে এসে নিয়োগ দিয়েছেন। এতে করে কি পুলিশ বাহিনীর যে একটা ঐক্য সেটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি, আজও সম্ভব হয়নি, এবং সামনের দিনগুলোতেও সম্ভব হবে না। অর্থাৎ সরকার পুলিশকে পুরো মুখোমুখি করে ছেড়ে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির আর কোনো উন্নতি হবে না। এখন জনগণের সাবধানতা অবলম্বন করা ছাড়া, জনগণের সচেতনতার সাথে চলাফেরা করা ছাড়া উপায় নেই এই মুহূর্তে। অর্থাৎ সরকার পরিবর্তন হলে যদি একটা শৃঙ্খলা আসে, তার আগে এটি প্রত্যাশা করা যায় না। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। দর্শক, হঠাৎ করে কঠিনভাবে ক্ষিপ্ত হলেন কেন ডোনাল্ড ট্রাম্প? দর্শক মন্ডলী, ডক্টর ইউনূসের উপর খুবই ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা নেতা বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকে আর চাচ্ছে না, কারণ তারা বেআইনিভাবে অবৈধভাবে শেখ হাসিনার 32-এর ধানমন্ডির বাড়িটি ভেঙে ফেলেছে। এইদিকে সমন্বয়করা বলেছে আমরা যেটা করেছি এটা ঠিক করেছি, কিন্তু দর্শক মন্ডলী এটা বেআইনি কাজ হয়েছে। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এটাই বলতেছে। সবকিছু মিলে ডক্টর ইউনূসের পতন ঘন্টা হয়তো বেজে গেছে। আজকে রাতের মধ্যেই তিনি পদত্যাগ করবেন এবং শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছেন সেনাপ্রধান। এবং যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদী বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানানো হবে। শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। দর্শক মন্ডলী, যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে।